আর ইজ ইকাল টু পি এফ প্লাস এফ সি। তাহলে পি এফ এর মান কত এফ, এফ সির মান কত না এফ, তাহলে আর ইজ ইকাল টু 12। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা প্রমাণ করলাম আর ইজ ইকাল টু 12। তাহলে উভয় দর্পণের ক্ষেত্রে আর ইজ ইকাল টু 12 খুবই ইম্পর্টেন্ট এবং প্রমাণ করাটা তোমাকে 3 মার্কের জন্য অতি সহজে বুঝে নিতে হবে। মাই নেম ইজ পার্থ শাখাচন্দ্র, মাই ইউটিউব চ্যানেল ইজ পার্থ শাখাচন্দ্র। তো আজকে আমরা যেটা প্রুভ করব যে আর ইকুয়ালস টু 12 অবতল এবং উত্তল দর্পণের ক্ষেত্রে, উভয় দর্পণের ক্ষেত্রে আমরা আর ইজ ইকুয়াল টু 12 প্রমাণ করতে চলেছি। তো আজকে বেসিক্যালি মোর দ্য ইম্পর্টেন্ট যে 3টা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেই 3টা পয়েন্ট হচ্ছে কি, একটা অবতল দর্পণ রয়েছে আর একটা উত্তল দর্পণ রয়েছে। অবতল দর্পণে প্রমাণ করব, উত্তল দর্পণে প্রমাণ করব। অবতল দর্পণের ক্ষেত্রে যে 3টে কেন্দ্র মনে রাখতে হবে, একটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, আরেকটা হচ্ছে পোল, আরেকটা হচ্ছে ফোকাস, যে প্রমাণের মধ্যে রয়েছে আর ইজ ইকুয়াল টু 12। তো আমি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যদি টানি, তাহলে এ বি হলো একটা প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি। এই এ বি আলোকরশ্মিটি হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। যে উপাক্ষীয় রশ্মি আমরা কখন টানতে পারবো, যখন এই দর্পণের উন্মেষ হচ্ছে কোনটা না এমএন, এমএন হচ্ছে কি না উন্মেষ। তাহলে উন্মেষ যখন ক্ষুদ্র হবে, অতি ক্ষুদ্র হবে, অতি ক্ষুদ্র, আমাদের উন্মেষটা হচ্ছে কি অতি ক্ষুদ্র। তাহলে উন্মেষ যদি ক্ষুদ্র হয়, তাহলে ক্ষুদ্র হওয়ার ফলে কি হচ্ছে না এই দর্পণ, গোলীয় দর্পণটা কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তো ক্ষেত্রে যদি আমরা প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি যদি টানি, তাহলে আমরা কি দেখবো না ওই প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি কোন পাশ দিয়ে নির্গত হয়। গত ক্লাসে আমি বলে এসেছি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি অলওয়েজ ফোকাস দিয়ে নির্গত হয়, অলওয়েজ ফোকাস দিয়ে নির্গত হয়। বর্তমানে আমাদের প্রমাণ করতে হবে কি না ফোকাস দূরত্ব হচ্ছে কোনটা পিএফ, না পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব, পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব। আর পিসি, পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে প্রমাণ করতে হবে কি না এই যে পিএফ ফোকাস দূরত্বকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব, স্মল এফ দ্বারা, আর পিসি দূরত্বকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব, ক্যাপিটাল আর দ্বারা। প্রমাণ করতে হবে কি না আর ইকুয়ালস টু 2f, আর ইকুয়ালস টু 2f। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি দর্পণের উপরে পড়ার পর যে বিন্দুতে আপতিত হয়েছে সেটা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দু থেকে যদি একটা অভিলম্ব বানাইছে, অভিলম্ব অলওয়েজ কোন দিক দিয়ে যাবে না বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায়, তাহলে এ বি সি এই কোণটা হয়ে যাচ্ছে কি আপতন কোণ, সি বি এফ, এফ বলতে পারি বা এদিকে কোনো নামও দিতে পারি, এটা হয়ে যাচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ তাই হবে। এতটুকু তো আমরা জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ তাই হবে। এবারে এ বি আর পি সি এরা দুজন কি হচ্ছে পরস্পরের সমান্তরাল। কেন না প্রধান একটা সমান্তরালে আমি আলোকরশ্মি টেনেছি। তাহলে এ বি আর পিসি যদি পরস্পরের সমান্তরাল আলোকরশ্মি সমান্তরাল যদি হয়ে থাকে, তাহলে এ বি সি কোণ আর বি সি পি কোণ বা বি সি এফ কোণ, এই কোণটা এরা দুজন একান্তর কোণ। এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে কি একান্তর কোণ। কেন না এ বি আর পিসি সমান্তরাল, বিসি হচ্ছে ভেদক। তাহলে লিখতেই পারি কি না প্রতিফলনের সূত্র অনুযায়ী, প্রতিফলনের সূত্রানুসারে, সূত্রানুসারে আমরা কি লিখবো না এ বি কোণ এ বি সি ইকুয়ালস টু কোণ সি বি এফ, সি বি এফ। আরেকটা কি বলতে পারি, যেহেতু এ বি সমান্তরাল পিসি সেহেতু ও বিসি হচ্ছে কি না ভেদক, সুতরাং আমরা কি লিখতে পারি এ বি সি কোণ, এ বি সি কোণ সমান বি সি এফ কোণ, বলতে পারি বি সি এফ কোণ। তাহলে এবারে ত্রিভুজের সূত্র অনুসারে দেখো কোন ত্রিভুজটা নিয়েছি না ত্রিভুজ নিয়েছি সি বি এফ ত্রিভুজ, সি বি এফ ত্রিভুজ। তাহলে সি বি এফ ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো এই কোণ আর এই কোণটা হচ্ছে সমান। তাহলে এই কোণের সামনের বাহু হচ্ছে কি বিএফ আর এই কোণের সামনের বাহু হচ্ছে কি সিএফ। তাহলে সি বি এফ এর ক্ষেত্রে লিখে দিই, ক্ষেত্রে আমরা কি বলতে পারি না বিএফ ইকুয়ালস টু সিএফ। ক্লিয়ার, ত্রিভুজের সূত্র বিএফ ইকুয়াল টু সিএফ। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা কি হয়ে গেল সমান। আমাদের প্রথমেই আমি বলে এসেছি কি আমাদের দর্পণের উন্মেষ খুবই ক্ষুদ্র, যদি অতি ক্ষুদ্র হয়ে থাকে তাহলে বি আর পি বিন্দু এই দুটোও খুব কাছাকাছি অবস্থান করবে। না উন্মেষ খুব, দেখো খুব ক্ষুদ্র উন্মেষের কারণে বি ও পি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত। তাহলে কাছাকাছি যদি অবস্থিত হয় তাহলে বি এফ যে ডিস্টেন্স আর পি এফ ডিস্টেন্স এই দুটো কি হবে সমান হবে। বি এফ ইজ ইকাল টু কি হবে না পি এফ, এই দুটো কি হলো সমান হলো। অতএব আমরা কি লিখতে পারি না বি এফ কার সাথে সমান না বি এফ পি এফ এর সাথে সমান, আবার বি এফ সি এফ এর সাথেও সমান। তার মানে পি এফ সি এফ এর সাথে সমান। এবারে তুমি লক্ষ্য করো যে পি এফটাকে আমরা কি বলতাম না ফোকাস দূরত্ব, পি এফ কে আমরা এফ চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। তাহলে পি এফ যদি এফ হয় তাহলে পি এফ এর সাথে সি এফ সমান, বি এফ সমান, তাহলে এরা প্রত্যেকে একে অপরের মান কত হবে এক হবে, প্রত্যেকের মান কত হবে একই হবে, সেটা কত না এফ হবে। অতএব আমরা এবারে লিখবো যে পিসি যে ডিস্টেন্সটা রয়েছে, এই যে পিসি যে ডিস্টেন্সটা রয়েছে এই পিসি ডিস্টেন্সটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি যে সি এফ প্লাস পি এফ, এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে পিসি কে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করেছি না আর চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, সিএফ কে আমরা কত মান দিয়েছি না এফ মান দিয়েছি,
পিএফ কিউ কত মান পেয়েছি না তাও এফ পেয়েছি, তাহলে আর ইজিক্যাল টু কত দাঁড়ালো না 2f দাঁড়ালো। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আর ইজিক্যাল টু 2f। অবশ্যই মনে রাখবে এইগুলো সবই হচ্ছে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে চলো, তো উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোক রশ্মি ফেলেছি। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কোন পাশ দিয়ে নির্গত হয় না প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কোন পাশ দিয়ে নির্গত হয় ফোকাস দিয়ে যায়। তাহলে ফোকাস দিয়ে যখন যাবে কি ভেতর দিকে প্রবেশ করবে কি না, যেহেতু প্রতিফলন হচ্ছে সেহেতু এখান থেকে প্রতিফলিত হয়ে গেছে। তাহলে প্রতিফলিত যদি হয়ে যায় তাহলে ওই সামনে যদি আমাদের চোখ থাকে তাহলে ওই চোখ কি মনে করবে যে প্রধান অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দু থেকে আসছে, সেই বিন্দুটা হচ্ছে কি না ফোকাস। এবারে প্রত্যেকের আমি নাম দিয়ে দিই, এটাকে নাম দিয়ে দিলাম এ, এটাকে নাম দিলাম বি, ক্লিয়ার, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। এবার লক্ষ্য করো, আর এটাকে আমি নাম দিয়ে দিলাম যাই হোক একটা ডি নাম দিয়ে দিলাম। এবারে তুমি লক্ষ্য করো যে এ বি, এটাকে নাম দিলাম এন, এ বি এন কোণ, এটা হচ্ছে আপতন কোণ। কেন না আপতন বিন্দু থেকে যে লম্বটা বানিয়েছি সেই লম্বটা হয়ে গেছে কি অভিলম্ব। তাহলে এ বি এন হচ্ছে কি আপতন কোণ, আর ডি বি এন এটা হচ্ছে কি প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলনের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি না প্রতিফলনের সূত্রানুসারে আমরা কি বলতে পারি যে কোণ এ বি এন কোণ সমান ডি বি এন কোণ। ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট আবার চলে আসো, তাহলে এই কোণটা যদি থিটা হয় এই কোণটাও থিটা। এবারে তুমি লক্ষ্য করো যে এ বি আর পিসি হচ্ছে সমান্তরাল, এ বি আর সমান্তরাল হচ্ছে কি না পিসি। তাহলে এ বির সাথে পিসি যদি সমান্তরাল হয় আর এনসি ও এনসি ছেদক যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে এ বি এন কোণ, এ বি এন কোণ আর এফ সি বি কোণ এরা দুজন হচ্ছে কি অনুরূপ কোণ। তাহলে ছেদক যদি হয় তাহলে এ বি এন কোণ সমান এফ সি বি কোণ, এফ সি বি কোণ এরা দুজন কি হবে একে অপরের সমান হবে। তাহলে এটাও কত হবে না থিটা হবে। তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা, কেন না বিপ্রতীপ কোণ। অতএব আবার বিপ্রতীপ কোণ এন বি ডি কোণ, এন বি ডি কোণ ইকুয়ালস টু এফ বি সি কোণ, এফ বি সি কোণ। তাহলে এবার তুমি লক্ষ্য করো এই ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ কোনটা না ত্রিভুজ এফ বি সি কোণ, এফ বি সি ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটাও থিটা। তো তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি সমান সমান কোণের সামনের বাহু, এই কোণের সামনের বাহু হচ্ছে এটা, এই কোণের সামনের বাহু হচ্ছে এটা। তাহলে সমান সমান কোণের সামনের বাহু কি হবে সমান হবে। তাহলে আমরা বলতে পারি এফ সি ইকুয়ালস টু বিএফ, এফ সি ইকুয়ালস টু বিএফ। ক্লিয়ার। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি এফ সি ইকুয়াল টু বিএফ। এবার ক্ষুদ্র উন্মেষ হওয়ার কারণে, খুব ক্ষুদ্র উন্মেষের কারণে আমরা কি বলতে পারি খুব ক্ষুদ্র উন্মেষের কারণে আমরা বলতে পারি যে বি আর পি বিন্দু প্রায় সমাপতিত, বি ও পি বিন্দু খুব কাছাকাছি অবস্থান করছে, বিন্দু সমাপতিত খুব কাছাকাছি অবস্থান করা মানে কি খুব সমাপতিত। যেহেতু উপাক্ষীয় রশ্মি সেহেতু আমরা কি বলতে পারি না বিএফ ডিস্টেন্স আর পিএফ ডিস্টেন্স ইকুয়াল সমাপতিত। অতএব বিএফ সমান আমি কি লিখতে পারি না বিএফ সমান কি লিখতে পারি না পিএফ, বিএফ সমান পিএফ। অতএব এবারে তুমি লক্ষ্য করো, অতএব বিএফ ইজ ইকাল টু পিএফ, আবার বিএফ ইজ ইকাল টু হচ্ছে এফসি, বিএফ ইজ ইকাল টু হচ্ছে এফসি। এবারে পিএফ কে আমরা কি বলতাম, পিএফ ডিসটেন্সটাকে আমরা ফোকাস দূরত্ব বলতাম। তাহলে প্রত্যেকের সাথে সমান হওয়ার জন্য প্রত্যেকের মানও কত হবে একই হয়ে যাবে, এফ হয়ে যাবে। তাহলে প্রত্যেকের মান হচ্ছে কত না এফ, প্রত্যেকের মান কত হচ্ছে এফ। এবারে তুমি লক্ষ্য করো পিসি যে বক্রতা ব্যাসার্ধ, পিসি যে ডিসটেন্সটা, এই বক্রতা ব্যাসার্ধকে এইভাবেও প্রকাশ করব পিএফ প্লাস এফসি। তাহলে পিসি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ যেটা হচ্ছে আর, পিসি কে আমরা বক্রতা ব্যাসার্ধ যেটাকে আমরা আর চিহ্ন দ্বারা প্রকাশ করছি। তো আর ইজ ইকাল টু পিএফ প্লাস এফসি। তাহলে পিএফ এর মান কত এফ, এফসির মান কত না এফ। তাহলে আর ইজ ইকাল টু 12। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম আর ইজ ইকাল টু 12। তাহলে উভয় দর্পণের ক্ষেত্রে আর ইজ ইকাল টু 12 খুবই ইম্পর্টেন্ট এবং প্রমাণ করাটা তোমাকে 3 মার্কের জন্য অতি সহজে বুঝে নিতে হবে। অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি কি হয়েছিল মিলিত হয়েছিল। তাহলে অবতল দর্পণে আলোক রশ্মি মিলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছে, প্রতিফলিত রশ্মি সোজাসুজি আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। তাহলে এইভাবে মিলিত হওয়ার যে প্রবণতা, এইরকম প্রতিবিম্ব গঠনের যে প্রবণতা, একেই আমরা কি বলবো না সদ্বিম্ব। এইরকম প্রতিবিম্ব গঠনকে আমরা বলবো সদ্বিম্ব। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো চোখ রয়েছে যে কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি, প্রতিফলিত রশ্মি আসছে বলে মনে হচ্ছে, কোনো একটা বিন্দু থেকে আসছে, অ্যাকচুয়ালি মিলিত হয়নি, যেন আসছে। তাহলে এই রকম প্রতিবিম্বকে আমরা কি বলবো অসদ্বিম্ব। অবতল দর্পণ অলওয়েজ কি করতে পারে না অবতল দর্পণ সদ্বিম্ব অসদ্বিম্ব উভয় গঠন করতে পারে। উত্তল দর্পণ অলওয়েজ অসদ্বিম্ব গঠন করে। সদ্বিম্ব আর অসদ্বিম্বের মধ্যে পার্থক্য কি না সদ্বিম্বের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিদ্বয় কোনো একটি বিন্দুতে মিলিত হয়, অবতল আর অসদ্বিম্বের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিদ্বয় কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। 1 নম্বর পার্থক্য গেল। 2 নম্বর পার্থক্য হচ্ছে সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, অসদ্বিম্বকে পর্দায় ফেলা যায় না। সদ্বিম্ব
উত্তল দর্পণের ক্ষেত্রে সদ্বিম্ব উত্তল দর্পণের ক্ষেত্রে তৈরি হয়, অসৎ বিম্ব কেবল উত্তল ও অবতল উভয় দর্পণের ক্ষেত্রে তৈরি হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে উত্তল দর্পণ অলওয়েজ অসৎ বিম্ব গঠন করে থাকে। ক্লিয়ার করতে পেরেছি? উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ প্রতিবিম্ব কি হয়ে থাকে না বস্তু অপেক্ষা ক্ষুদ্র হয়ে থাকে এবং ফোকাসের মধ্যে অবস্থান করে, এবং সর্বোচ্চ ফোকাস প্রধান অক্ষের সমান্তরাল আলোর রশ্মি যদি ফোকাসে মিলিত হতে পারে তাহলে তার কাছাকাছি অবস্থিত বস্তু কোথায় গঠিত হবে? পোল আর ফোকাসের মধ্যে। তাহলে এই ফোকাস দূরত্বের মধ্যে গঠিত হবে। এটা কিন্তু মনে রাখবে, সম্পূর্ণ ট্রিক্স এটা বলছি। অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়ে থাকে না বস্তু প্রধান অক্ষের উপর অবস্থান প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যদি ফোকাসে আসতে পারে তাহলে কাছাকাছি যদি বস্তুকে নিয়ে আসি তাহলে ফোকাস থেকে বেশি দূরে অবস্থান করবে। তাহলে বস্তু যে কোনো দূরত্বে অবস্থান করতে পারে, কিন্তু এর ক্ষেত্রে ফোকাস দূরত্বের মধ্যে অবস্থান করবেই করবে। ফোকাস থেকে এর ক্ষেত্রে বেশি দূরে অবস্থান করবে, এর ক্ষেত্রে ফোকাসের মধ্যে অবস্থান করবে। পোল আর ফোকাসের মধ্যে অসৎ প্রতিবিম্ব গঠন করবে। এ সৎ অসৎ দুটোই গঠন করবে। অসৎ যখন তৈরি করবে অবতল দর্পণের পেছনে তৈরি করবে। এতটুকু তোমাদের ধারণা রাখতে হবে। তো এরপরে আমরা লাস্টে আমরা বলবো যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ উভয় দর্পণের ক্ষেত্রে বিবর্ধন আমরা কিভাবে বার করব। দেখো বিবর্ধন বার করার ফর্মুলা কি না বিবর্ধন কি হয়ে থাকে না বিবর্ধন হয়ে থাকে হাইট অফ ইমেজ ডিভাইড বাই হাইট অফ অবজেক্ট। অথবা বিবর্ধনকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব কি হয়ে থাকে অলওয়েজ মেজার করা হবে পোল থেকে, মেরু থেকে মেজার করতে হবে। মেরু থেকে মেজার করতে হবে যে আলোক রশ্মির গতিপথ প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যেদিকে যায় সেই দিকটাই আমরা নেব পজিটিভ। তার মানে পোল থেকে এই দিকের ঘটনাগুলোকে পজিটিভ আর পোল থেকে এই দিকে দূরত্ব মেজারগুলোকে আমরা নেগেটিভ বলবো। পোল থেকে ডান দিকে যত দূর যেতে থাকবো সেদিকে হচ্ছে পজিটিভ, পোল থেকে বাম দিকে যত যেতে থাকবো সেটা হচ্ছে নেগেটিভ। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কোন দিকে গেছে? এইদিকে গেছে। তাহলে পোল থেকে এই দিকে যত মেজার হবে সব পজিটিভ, এই দিকে যত মেজার হবে সব নেগেটিভ। ডেফিনেটলি মনে রাখবে, মনে রাখার সম্পূর্ণ ট্রিক্স। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস হচ্ছে নেগেটিভ, অবতল দর্পণের ফোকাস হচ্ছে অলওয়েজ নেগেটিভ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস হচ্ছে অলওয়েজ পজিটিভ। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসের ভ্যালু হচ্ছে অলওয়েজ পজিটিভ। ক্লিয়ার করতে পারলাম? তো ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু আমরা এইভাবে বলতে পারি যে HI বাই HO ডিভাইডেড ইকুয়ালস টু V বাই U। এটা একটা ফর্মুলা দিলাম। আর করার ক্ষেত্রে প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা কি করব না 1/v + 1/u = 1/f। দেখো এই ইকুয়েশনটা বর্তমানে ডেরিভেশন না এলেও পরীক্ষার মাধ্যমিক 2026 এর জন্য না এলেও এই ফর্মুলা বেস ধরে কিন্তু অঙ্ক আসতে পারে। তাহলে এই ফর্মুলাটাকে তোমাকে কিন্তু বর্তমানের জন্য রটে নিতে হবে। আরেকটা ফর্মুলা হচ্ছে r = 2f, যেটা আজকে আমরা প্রমাণ করলাম। তাহলে এই হচ্ছে আজকে সম্পূর্ণ ওয়ান শটের একটা লেকচার যেটা